সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, ঠিক আছে, যেটির লেখক হচ্ছে এন.সি. চৌধুরী, অর্থাৎ নীরদ সি চৌধুরীর। ওকে, সো দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান হলো ভারতের একজন লেখক নীরদ সি চৌধুরীর আত্মজীবনী। 50 বছর বয়সে লেখা এটি 1897 সালে তার জন্মের সময় থেকে বর্তমান বাংলাদেশের একটি ছোট শহর কিশোরগঞ্জে তার জীবনীকে নথিভুক্ত করেছেন। বইটিতে তার মানসিক ও বুদ্ধিভিত্তিক যে বৃদ্ধি, কলকাতায় তার জীবন এবং বিকাশ এবং বিলুপ্ত হওয়া যে ল্যান্ডমার্কের তার পর্যবেক্ষণ সম্পর্কিত। সে আস্তে আস্তে তার বুদ্ধি হচ্ছে, ঠিক আছে, বুদ্ধি বৃদ্ধি পাচ্ছে, কলকাতার জীবন এবং যে ল্যান্ডমার্কের তার যে পর্যবেক্ষণ সেটির এখানে উল্লেখ করা হয়েছে। সো মানে আমরা যদি একটু এক্সপ্লেনেশন করি যে দ্বৈত পরিবর্তনশীল, অর্থাৎ ভারতীয় পরিস্থিতি এবং ঐতিহাসিক শক্তি যা ভারত থেকে ব্রিটিশদের সাথে একটি আসন্ন সম্পর্ক রেখেছিল বা চাচ্ছিল। সো বইটি 4টি ভাগে বিভক্ত, প্রতিটি 4টি অধ্যায় আছে এবং একটি ভূমিকা রয়েছে প্রত্যেকটা অধ্যায়ে। সো প্রথম বইটির শিরোনাম আছে আপনার শিরোনাম যেটি আর্লি এনভায়রনমেন্ট, এবং 4টি অধ্যায় আছে, যেটি হচ্ছে আপনার আমার জন্মস্থান, আমার পূর্বপুরুষের স্থান, এবং হচ্ছে দ্য প্লেস অফ মাই মাদার, এবং ফাইনালি যেটি সেটা হচ্ছে ইংল্যান্ড। অর্থাৎ অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান পার্ট 1-এর আমরা 4টা অধ্যায় পাইলাম। সো এটি কিন্তু পার্ট 1, ঠিক আছে, প্রথম বইয়ের। ওকে, সো এই আত্মজীবনী এটি বছরের পর বছর ধরে অনেক বিশিষ্ট ব্যক্তিগণ প্রশংসা করেছেন এবং তিনি প্রশংসা অর্জনও করেছেন। যেমন উইনস্টন চার্চিল এটিকে তার পড়া তার সেরা বইগুলোর মধ্যে একটি বলে তিনি মনে করেছিলেন। তারপরে এখানে পাশ্চাত্যের দ্বারা ভারতীয় মনের যে অনুপ্রবেশের এবং বর্ধিতভাবে এবং সংস্কৃতির দ্বারা অন্য সংস্কৃতির অনুপ্রবেশের এর চেয়ে ভালো বিবরণ আর কিছু লেখা যাবে না। সো যদি শর্টকাটে বলি যে আমেরিকান যে কালচার, পাশ্চাত্য যে কালচার, পশ্চিমা যে কালচার, সেই কালচারটা কীভাবে ভারতীয়দের মধ্যে ঢোকানো হলো এবং কিভাবে এই আমরা যে উপমহাদেশে যারা আছি কিভাবে আমরা পাশ্চাত্যের কাছ থেকে তাদের সংস্কৃতিটি গ্রহণ করলাম, এই বই সুন্দরভাবে আসলে বিবরণ দেওয়া হয়েছে। সো ডক্টর এটি 1998 সালে দ্য নিউ অক্সফোর্ড, আপনার ভিএস নাইপল ডক্টর, যিনি এটি 1998 সালে দ্য নিউ অক্সফোর্ড বুক অফ ইংলিশ প্রয়োজে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি কয়েকটি ভারতীয় অবদানের মধ্যে এটি একটি বিশেষ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন। সো নীরদ সি, যেটা চন্দ্র চৌধুরী, 1897 থেকে 1999 সাল পূর্ব বাংলার, অর্থাৎ আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জ নামক স্বাধীনতার আগের ভারতের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন। আচ্ছা, অন্য অন্য সাহিত্যিকদের মধ্যে যেমন তিনি নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছিলেন। কে নারায়ণ এবং আত্মজীবনের ক্ষেত্রে মূলক রাজ আনন্দ, তিনি আত্মজীবনের মূলক, যেটি খুবই আনন্দদায়ক। আচ্ছা, 1951 সালে প্রকাশিত তার প্রথম বই অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান তাকে সাহিত্য ও বুদ্ধির পুরো ক্ষেত্রে বিখ্যাত করে তোলে। তো চৌধুরী সিদ্ধান্ত নেন যে ঘটনাগুলো যা তিনি চোখে দেখেছেন, নিজের চোখে দেখেছেন, বা সেই ঘটনাগুলো প্রথম হতে যে অনুভব তিনি করেছেন সেইগুলো আত্মজীবনী আকারে তার যে আপনার অভিজ্ঞতা হয়েছে তিনি সেটি লিখতে শুরু করেন। সো ইয়ান জ্যাক বলছেন যে ইয়ান জ্যাকের কথা, যেটাকে বলা যায় পরবর্তী পৃষ্ঠাগুলিতে বর্ণনাকারী হিসেবে চৌধুরীর শক্তি নিজের পক্ষে কথা বলে এবং কোনো বিশদ বিবরণের প্রয়োজন নেই। তিনি একজন আপনার চিত্তকর্ষক স্তরের সাক্ষী এবং বিলুপ্ত ভারতীয় জীবনধারা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার উচ্চতায় নম্র এবং এত নম্র প্রজাদের কাছে কি বোঝায় তার ব্যাখ্যাকারী। তো যাই হোক, এখানে সাহস শব্দটি কিছু প্রসঙ্গে দাবি রাখে, কারণ এই বইটিতে চৌধুরী দুটি উপায়ে সাহসী, কারণ তার সাহিত্যিক যে উচ্চাকাঙ্ক্ষা এবং তার রাজনৈতিক এবং ঐতিহাসিক বিশ্বাসের
এখানে প্রকাশ্য ঘোষণা দেন। অর্থাৎ আমি যদি আরও একটু সংক্ষেপে বলি যে ব্রিটিশ যে সাম্রাজ্যবাদ আমাদের এখানে যে তিনি যে মানে আমাদের উপর যে প্রভাব ফেলেছিলেন সেই প্রভাব এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ঠিক আছে। এবং ভারতীয় যে জীবনধারাটা ছিল সেই জীবনধারাটা আস্তে আস্তে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা যা পশ্চিমা দ্বারা যে প্রভাবিত হচ্ছি সেটা সুন্দরভাবে তিনি এখানে উপস্থাপন করেছেন। সো এই আত্মজীবনীটি পড়ে পাঠক দেশের যে দারিদ্র এবং ইংল্যান্ডের প্রতি ভারতীয় জনগণের যে মোহ ছিল, যে ইংল্যান্ডে এখনও মানুষ কিন্তু ইংল্যান্ডের প্রতি খুবই আগ্রহ, বিশেষ করে বিভিন্ন দেশের এবং সারা বিশ্বের মানুষই আগ্রহ। সো জনগণের যে মোহ ছিল, আগ্রহ ছিল, সেই সম্পর্কে জানতে পারে, যা তারা সমৃদ্ধির প্রতীক বলে মনে করেছিল, কারণ ভারতের প্রতিটি শিক্ষিত যুবক ইংল্যান্ডে পড়তে যেতে চেয়েছিল। সো এইভাবে লেখকের জন্য ইংল্যান্ডও ছিল একটি স্বপ্নের জগৎ, এবং এটি প্রথম থেকেই তার আপনার সংবেদনশীলভাবেই প্রভাবিত করেছিল। তার মানসিকভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন যে তিনি ইংল্যান্ডে পড়াশোনা করতে যাবেন। যেমন তিনি নিজেই বর্ণনা করছেন, ইংল্যান্ড কল্পনা দ্বারা উদ্ভূত, তিনি কল্পনা দ্বারাই তিনি সৃষ্টি করেছিলেন এবং আবেগভাবে উপভোগ করেছিলেন। তিনি তিনটি জায়গায় যে কোনো একটির মতোই আমার ওপর প্রভাব ফেলেছে, সেটাই হতে পারে সংবেদনশীল অভিজ্ঞতা থেকে। অর্থাৎ তিনি তার কল্পনা থেকে ইংল্যান্ডকে আবিষ্কার করেছিলেন এবং সেটি আবেগ দিয়ে তিনি উপভোগ করছিলেন, ঠিক আছে। সো এইভাবেই তার যে অভিজ্ঞতা সেটি অর্জন করেন। সো অন্যদিকে ইংল্যান্ডের তুলনায় তার নিজের শহর যেটি আছে কিশোরগঞ্জের উল্লেখযোগ্য কিছু ছিল না, ঠিক আছে, ইংল্যান্ডের তুলনায়। তিনি এই দুটির তুলনা করেছেন, ইংল্যান্ড এবং কিশোরগঞ্জের মধ্যে। সো কিশোরগঞ্জে তিনি বলছেন আমার জন্মস্থান, আমি একটি গ্রামীণ শহরের থেকে বলছি বা শহরে বলেছি। সো কিন্তু আমি ভয় পাচ্ছি যে এই বর্ণনাটি সম্পূর্ণ ভুল সংসর্গকে ডাকবে। তিনি বর্ণনা করছেন আর বলছেন যে আমি ভয় পাচ্ছি যে এই যে বর্ণনাটি দিচ্ছি সেটা ভুল যে স্বর্গ সেটিকে ডাকবে। সো আমি যে চিত্রগুলি দেখেছি এবং আমি যে বর্ণনাটি পড়েছি, তিনি বলছেন, তা দিয়ে যদি বিচার করি তবে জায়গাটিতে ইংরেজদের দেশের শহর সম্পর্কে কিছুই ছিল না। অর্থাৎ তিনি কিশোরগঞ্জের কথা বলছেন। এটি ইংল্যান্ড সম্পর্কে আমার জ্ঞানের একমাত্র উৎস, যেহেতু আমি সেখানে কখনো ছিলাম না বা বাস্তবে কোথাও কখনো যায়নি, আমার নিজের দেশের বাইরে তিনি কখনো যাননি, জাস্ট তিনি কল্পনা করেছেন। সো জাস্ট এই কল্পনা থেকে তিনি এগুলো সৃষ্টি করেছেন, ইংল্যান্ডের যে বাদবাকি বিষয়গুলো। সো অন্যদিকে তার যে নিজের শহর কিশোরগঞ্জ ছিল তার শ্রেণীর একটি সাধারণ নমুনা, যেখানে আদালত ছিল, অফিস স্কুল ছিল, দোকান ছিল এবং আবাসিক তারপর হচ্ছে আপনার আবাসন যে সমন্বিত টিন ঘর যেটা, এবং মাদুরের যে ঝাঁপুরি বা বিছানা বা শেডের সংগ্রহ ছিল, সেগুলো তিনি উল্লেখ করছেন। সো তারপরে যে পূর্ব বাংলার সবুজ এবং বাদামি স্থানগুলিতে ব্রিটিশ প্রশাসন তাদের নিজস্ব ব্যবহারের জন্য যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন, কীভাবে ব্যবহার করছেন। সো তার নিজের শহরের বর্ণনা স্পষ্টভাবে সেই সময়ের শহরে ভারতের চিত্র উপস্থাপন করেন এবং দুর্ভাগ্যবশত এটি গ্রামীণ ভারতের থেকে কোনোভাবেই আলাদা ছিল না। সো তিনি জানান যে গ্রামবাসীরা একই নদী থেকে পানি পান করত, যেখানে তারা স্নান করত, যেখানে গোসল করত সেখানে পানি তারা পান করত। আচ্ছা, অন্য অন্য প্রাণী যেমন গরু এবং হাতি এই শহরের দারিদ্র পীড়িত যারা দরিদ্র ছিল তাদের জীবনযাত্রার চিত্র তুলে ধরে, যে এখানে আসলে গরু থাকে, হাতি থাকে, ঠিক আছে। সো অবাঞ্ছিত, কারণ শহরগুলো কিন্তু গরু থাকে না, শহরের রাস্তাঘাটে আপনি গরু পাবেন না, মেন যে শহরগুলো, বড় বড় শহরগুলোতে। সো অবাঞ্ছিত যে পরিস্থিতি তাদের বাঁচতে হয়েছিল এইভাবেই গ্রামের মধ্যে। পতঙ্গ, পিঁপড়া এবং যে সেন্টিপিড ছিল তাদের নিত্যসঙ্গী, পিঁপড়া এসবগুলো সবসময় তাদের নিত্যসঙ্গী ছিল। তাদের বর্ষাকালে মাছি মোকাবেলা করতে হয়েছিল, যখন মশা শীতকালে তাদের জীবনকে কষ্টকর করে তোলে। অর্থাৎ আমরা জানি শীতের সময় কিন্তু প্রচুর মশার প্রকোপ থাকে, সেটি তিনি বর্ণনা করতেছেন কিশোরগঞ্জের। এবং এই অবস্থার জন্য তাদের কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা ছিল না। বলছে কিশোরগঞ্জে আমরা এমন একটা অবস্থায় ছিলাম যেখানে সবসময় আমরা আপনার হচ্ছে যে পিঁপড়া, পতঙ্গ এদের সাথে বাঁচতে হতো আমাদেরকে, এবং শীতের সময় আপনার হচ্ছে প্রচুর মশা, সেখানে তাদের কষ্টকর জীবন নিয়ে আমাদেরকে চলতে হতো। তারপর বলছেন যে যখনই আসলে বাচ্চারা পোকামাকড়ের কামড় পেত বা কামড় খেত, তখনই তাদের একমাত্র এটা সারার জন্য উপায় ছিল হচ্ছে সরিষার তেল দিত, যেখানে আপনার হচ্ছে কামড় দিত পোকা, অথবা চুনের মিশ্রণ দিত বা চুন ঘষে দিত। এখনও যেটি এলাকায় আমরা দেখতে পাই, যা নিজের মধ্যে একটি রোগের চেয়েও খারাপ লাগে, ঠিক আছে। সো তাদের এমন অস্বস্তিকর যে পরিস্থিতিকে থাকতে হয়েছিল, যার ফলে কলেরার মতো রোগ হয়েছিল,
লেখক বলছেন আমাদেরকে এই যে অবস্থার মধ্যে আমাদের থাকতে হয়েছিল এবং যার ফলে এই যে বাচ্চা কাচ্চাদেরকে বিভিন্ন কলেরা রোগ হয়েছিল, যা তাদের জীবনের খুব ঘন ঘন দর্শনার্থী ছিল এবং যার কারণে কি হতো যে যেহেতু কলেরা রোগে আক্রান্ত হয়েছে সেহেতু মানুষ খুবই দেখতে আসতো, ঘন ঘন দেখতে আসতো। তো কলেরা সম্পর্কে লিখতে গিয়ে লেখক বলছেন যে কিশোরগঞ্জে শুধু ফুল দিয়েই আমাদের জন্য ঋতু চিহ্নিত করা হয়নি, ঠান্ডা আবহাওয়া শুরুতে এবং শেষের দিকে আরও একজন দর্শনার্থী ছিল, তবে বেশিরভাগই শুরুতে, যেটি কলেরা। ঠিক আছে, মৌসুমের নিয়মিত দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। সো আমরা যদি বলি যে কিশোরগঞ্জে শুধুমাত্র ফুল দিয়ে কিন্তু তাদেরকে ঋতু চেঞ্জ হতো না বা মানে তারা বুঝতো না, পাশাপাশি তাদের যখনই ঋতু চেঞ্জ হতো তখনই তাদের যে মৌসুমের শুরুতে দেখা যাচ্ছে যে আপনার কলেরা রেগুলার মৌসুমেতে তারা ভিজিট করতে আসতো রেগুলার গ্রামেতে। সো ভারতীয় সমাজের যে অন্য অন্য সমস্যাগুলোর মধ্যে, যেমন লেখক ভারতীয় উপমহাদেশের জুড়ে বিরাজমান সবচেয়ে গুরুতর সমস্যাগুলোর মধ্যে একটি বর্ণনা করেছেন, যেমন জনসংখ্যার বিস্ফোরণ, জনসংখ্যার বৃদ্ধি, যা দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠেছে, লেখক এখানে উল্লেখ করেছেন। এটি তাই কারণ জনসংখ্যার বিস্ফোরণ ভারতীয় সমাজে যেটা আপনার খাদ্য, হাসপাতালের সুবিধা এবং চাকরির অভাবের মতো অন্যান্য অনেক চ্যালেঞ্জের একমাত্র কারণ হয়ে ওঠে এবং ফলস্বরূপ জনগণকে খুব হতাশাজনক পরিস্থিতিতে থাকতে হয়। সো ধীরে ধীরে এই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করে। লেখক তার শহরের বার্ষিক মেলার সময় বিশাল ভিড়ের মুখোমুখি হলে এই সমস্যাটি নিয়ে চিন্তা করেন যে যখন তিনি বার্ষিক যে মেলাগুলো হইতো তখন সেখানে যে এত জনসংখ্যা থাকতো, এই যে জনসংখ্যার যে ভিড়, সেই ভিড় ঠেলে উঠতে পারতো না। সো যখন মানে এত ভিড়ের মধ্যে থাকতো তখন আসলে এই সমস্যাটা আরও ফেস করতেন, এত জনসংখ্যা। সো তখন এই বিষয়টা নিয়ে আরও চিন্তা করতেন। সো লেখকও তার শহরে বার্ষিক মেলার সময় বিশাল যে ভিড় সেটি তিনি এখানে উল্লেখ করেছেন। তিনি বলছেন যে একটি দেশের অতিরিক্ত জনসংখ্যা, যে স্যানিটেশন বা বাথরুম যেটাকে বলা হয় টয়লেট, এবং আরও অনেক সমস্যা জন্ম দেয়। যে আপনার জনসংখ্যা বাড়তেছে, তো সেই অনুপাতে আপনার টয়লেটে তখন সমস্যা তৈরি হবে, স্যানিটেশন যেটা বলি আমরা। সো এটি তখন বৃদ্ধি করতে গেলে কিন্তু সেখানে পরিবেশ নষ্ট হয়ে যাবে, কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, টয়লেট বৃদ্ধি করা লাগবে। সো সেক্ষেত্রে পরিবেশ নষ্ট হবে। সো তিনি লক্ষ্য করেন যে স্যানিটেশন সমস্যাটি সাধারণভাবে সারা ভারতে আপনার অতিরিক্ত জনবহুল শহরগুলোতে এবং বিশেষ করে কলকাতার মধ্যে বা কলকাতার মতো শহরের অন্যান্য সমস্যাগুলোর মধ্যে একটি স্বাভাবিক সমস্যা তিনি লক্ষ্য করেন, বিশেষ করে স্যানিটেশন প্রবলেম। সো এই শহরে যে আপনার পানি নিষ্কাশন, তিনি একটা সমস্যার কথা বলেন যে এই শহরে যে পানি নিষ্কাশন ব্যবস্থা অতিরিক্ত জনসংখ্যার যে প্রয়োজনে পর্যাপ্ত নয়, অর্থাৎ যত জনসংখ্যা হচ্ছে সেই অনুযায়ী পানি নিষ্কাশন আসলে যথেষ্ট নয়, এবং যে বর্ষাকালে বিশেষ করে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, কারণ বর্ষাকালে যখন বৃষ্টি হয় সো ওই পানি নিষ্কাশনের জন্য কিন্তু আপনার পানি যাওয়ার জায়গা থাকে না। সো তখন কি হয়, সব আবদ্ধ হয়ে যায় এবং সেটা ডুবে যায়। এখনও কিন্তু স্থির এইসব চিত্র আমরা বর্ষাকালে দেখতে পাই। সো তাই বলছেন যে এই যখন পানি আপনার অতিরিক্ত অবরুদ্ধ হয়ে যায় তখন নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, বিভিন্ন রোগ তখন দেখা যায়। লেখক আরও বলেন যে আরেকটা বিষয় তিনি উল্লেখ করেন যে সমাজে যে লিঙ্গ পক্ষপাতের সমস্যা নিয়ে আলোচনা করছেন। লিঙ্গ পক্ষপাত বলতে যেটাকে বলে জেন্ডার ডিসক্রিমিনেশন, সো লিঙ্গ বৈষম্য। সো ভারতীয় সমাজে একজন মহিলাকে যে সমস্ত সমস্যা বা অসুবিধার মুখোমুখি হতে হয় বা সম্মুখীন হতে হয় সে সম্পর্কে তিনি এখানে অত্যন্ত সচেতনভাবে উল্লেখ করেছেন। বিশেষ করে ভারতীয় সমাজের প্রেক্ষাপটে যখন নারীর মর্যাদার বিষয়টি আসে তখন এটি একটি নিছক বস্তুর চেয়ে উত্তম বলে বিবেচিত হয় না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে নারীরা হচ্ছে বস্তুর চেয়ে আসলে মানে খুব বেশি একটা ভালো না। ঠিক আছে, বস্তুর মতোই বা বস্তুর চেয়ে খারাপ অবস্থায় আছে নারীরা, তাদেরকে এইভাবেই ব্যবহার করা হচ্ছে উপমহাদেশে। সো তাদের নিজেদের পছন্দ অনুযায়ী কথা বলার বা কিছু করার অধিকার নেই, নারীদের কথা এখানে বলা হচ্ছে, বাট আমরা দেখি টোটালি ডিফারেন্ট। আবার পরিবারের অহংকার বা ঐতিহ্যের নামে তারা সবসময় শোষিত হয়েছে, যে তারা সবসময় দেখা যাচ্ছে যে পরিবারের যত অহংকার আছে বা ঐতিহ্য আছে সবকিছু পুরুষদের দ্বারা হয়েছে। সেক্ষেত্রে নারীদেরকে পিছিয়ে রাখা হচ্ছে, যার ফলে নারীদেরকে আপনার শোষিত করা হচ্ছে। সো লেখকের মন্তব্য হচ্ছে এটি। সো লেখকের পরিবারের ক্ষেত্রেও তাই তিনি উল্লেখ করেছেন, তার পরিবারও এমনটা তিনি দেখেছেন। তারা তাদের যে নীল রক্ত সম্পর্কে খুব সচেতন। ঠিক আছে, তো উদাহরণস্বরূপ তিনি বলেন, লেখক বর্ণনা করেছেন যে তার খালা যখন অল্প বয়সে বিধবা হয়েছিলেন তখন শহরের সবচেয়ে ধনী জমিদারের কাছ থেকে একটি বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু লেখকের পরিবার তাকে মর্যাদার দিক থেকে বরং নিকৃষ্ট বলে মনে করেছিল। সো লেখক সেই প্রস্তাবে তার দাদার উত্তর ব্যক্ত করেছেন। তার দাদা কি উত্তর দিয়েছিলেন, আমি শীঘ্রই তাকে
কেটে টুকরো টুকরো করে ব্রহ্মপুত্রের আপনার মাছকে খাওয়াবো। সো তিনি এই কথাটি উল্লেখ করেছিলেন তার দাদা। এটা স্পষ্টভাবে নারীর প্রতি পরিবারের পুরুষ সদস্যদের কর্তৃত্ব দেখায় যে তিনি এই কথাটা কেন নারীকে বললেন। এখানে লেখকের উক্তি যে তিনি যখন এই কথাটা বলছেন, তার দাদা যখন এই কথাটা বললেন, তখন বোঝা যাচ্ছে যে পুরুষের কত প্রাধান্য একটা পরিবারের মধ্যে। বাট আমি পার্সোনালি এটাকে আপনার ডিসএগ্রি করি, কারণ আসলে পুরুষ কিন্তু পুরুষকেই এইভাবে হুমকি দিয়ে থাকে, এটা কমন সেন্সের বিষয়। জেনারেলি আসলে পুরুষরা বেশি পুরুষদের সাথে মারামারি করে, এবং এইগুলা পুরুষরা পুরুষদের বেশি হুমকি দামকি দিয়ে থাকে, তোকে কেটে কেটে টুকরো করে ফেলবো, তোকে মেরে ফেলবো, তোকে শেষ করে ফেলবো। সো এখানে কিন্তু পুরুষও শাসিত হচ্ছে। হাওয়ার দ্যাট ওয়াজ জাস্ট আপনার লেখকের কথা। সো বংশের সম্মান রক্ষার প্রশ্ন যখন আসে, যখন বংশ কে রক্ষা করবে, তখন যে রক্ষার প্রশ্নে পরিবারের নারীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, কারণ যখন বংশ মর্যাদা রক্ষা করার কথা আসে, তখন কিন্তু পুরুষের কথা এখানে উল্লেখ করেছেন মানে লেখক। সো তদুপরি আমরা বলতে পারি যে মহিলাদের তাদের বর্ণের কারণে, অর্থাৎ তাদের যে কালার, তাদের যে চেহারার রং কালো সাদা, এর কারণে বিশেষ করে বিয়ের সময় ভারতীয় সমাজে প্রচুর বৈষম্যের সম্মুখীন হতে হয়। সো মেয়েদের গায়ের রং ছেলে পক্ষের লোকেরা কঠোরভাবে যাচাই বাছাই করে যে মেয়েটা কালো, ফর্সা বা পরিষ্কার কালো, হোয়াট এভার, খুবই শ্যামলা কিনা। সো বিয়ে হবে কি হবে না তা নির্ভর করে মেয়েটির গায়ের রং ফর্সা না হওয়ার ওপর। সো এটি মেয়েদের জন্য খুবই অপমানজনক পরিস্থিতি হয়ে দাঁড়ায়। আসলে আমি যদি পার্সোনালি লেখকের বিরুদ্ধে একটু মন্তব্য করি, যে এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও হয়, যেসব ছেলেদের চেহারা ভালো না, সেসব ছেলেদের কিন্তু মেয়েরা অ্যাকসেপ্ট করতে চায় না। সো এটা একটা কমন বিষয়, ছেলে মেয়ে বলে আলাদা কোনো বিষয় নেই। আবার দেখা যাচ্ছে যেসব ছেলে কিন্তু তুলনামূলক হচ্ছে আপনার জবটা ছোট, গভর্নমেন্ট জব পাচ্ছে না বা প্রাইভেট জব আপনার হিউজ স্যালারি না, সেক্ষেত্রেও কিন্তু ভালো মেয়ে পাচ্ছে না। সো এটা হচ্ছে আপনার ডিমান্ড একটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আছে, বাট লেখকের কথা যেটা, সেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। সো এছাড়াও লেখক বাংলার একটি মর্মান্তিক এবং সাধারণ যে প্রথা তিনি বর্ণনা করেছেন, যে মেয়েটির যদি গায়ের রং স্বাভাবিকভাবে ফর্সা নাকি মেকআপ, এটি চেক আপ করার জন্য বা এটা চেক করার জন্য কি করতো, তারা একটা ভেজা তোয়ালি দিয়ে মেয়েটির মুখ ঘষে দিত, যাতে করে মেয়েটি আসলে মেকআপ করে আসছে কিনা সেটি দেখার জন্য। বাহ, ভালো একটা উপায় তখন তো অবলম্বন করতো। এখন যদিও এটি হয় না, কারণ এখন আমরা সবাই জানি যে মেকআপটা কিন্তু আসলেই খারাপ। হোয়াট এভার, আমার যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে উইমেন আছে, তারা আসলে রাগ করবে না, বাট মেকআপটা আসলেই খারাপ। তেমনিভাবে অনেক পুরুষও মেকআপ করে, যেটা আরও জঘন্য। সো আমি আসলে টোটালি এসবগুলোর আর্টিফিশিয়ালের বিরুদ্ধে, আমি জাস্ট ন্যাচারালনেসে বিশ্বাসী। সো অতএব এটা দুর্ভাগ্যজনকভাবে যে বাংলার অন্ধকার বিবাহযোগ্য মেয়েদের জীবন সহজ ছিল না, কারণ তাদের সর্বদা তাদের যে কালার বা বর্ণের কারণে জনসম্মুখে অপমান হতে হতো। সো এইটাই হচ্ছে আপনার যে অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান পার্ট 1 এর আপনার হচ্ছে সামারি এবং অ্যানালিসিস করলাম। সো এক্ষেত্রে আমরা অনেক কিছু পাইলাম। তার কিশোরগঞ্জের বর্ণনা, আপনার ইংল্যান্ডের তুলনায় কিশোরগঞ্জ কেমন ছিল সে বিষয়টি বর্ণনা করেছেন। তারপর হচ্ছে ইংল্যান্ডের যে সংস্কৃতি ভারত উপমহাদেশে কীভাবে প্রভাবিত করেছে সেটি তিনি উল্লেখ করেছেন। তারপরে তিনি এখানে আমরা দেখলাম যে নারীদের ব্যাপারে, যে নারীদের বৈষম্য শিকার, সেটি তিনি উল্লেখ করেছেন। এবং ফাইনালি আমরা দেখলাম যে নারীরা কিভাবে আসলে বিবাহ বিচ্ছেদে তাদের সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। সো ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের যে কোনো মন্তব্য জানিয়ে আমাকে উপকার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।